আসসালামু আলাইকুম মাই বিলাভ এইচএসসি 26 ব্যাচ। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং যথেষ্ট আতঙ্কে আছো তোমাদের আপকামিং এইচএসসি পরীক্ষা নিয়ে। তো প্রেপমেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা জানবো কীভাবে শেষ 2 মাসে এইচএসসি পরীক্ষার একটা পূর্ণাঙ্গ এবং গোছানো প্রস্তুতি নিতে হয়। তো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো এর আগে বলে রাখি যে এইচএসসি 26 ছাড়াও এইচএসসি 27 বা অন্য যে কোনো ব্যাচও কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখতে পারো। এটা শুধুমাত্র এইচএসসি 26-এর জন্য বরং যে কারোর জন্যই প্রযোজ্য। তো আমাদের তো এখন বাকি আছে শুধুমাত্র শেষ 2টা মাস। এই 2টা মাস দিয়ে কিন্তু আমাদের এই 2টা মাসের পড়াশোনা দিয়ে কিন্তু আমাদের এইচএসসি রেজাল্টটা অনেকাংশেই নির্ভর করবে। আমি এতদিন কী পড়ে এসেছি সেটা ম্যাটার করবে, কিন্তু সেটা মেইন মেজর বিষয় না, বরং তুমি এই শেষ 2টো মাসে কি কতটা পরিশ্রম করছো, কতটা গোছানোভাবে প্রস্তুতিটা নিচ্ছ, এটাই কিন্তু মূল বিষয়। তো এই যে প্রথমত যদি ডেটের কথা বলি, মনে হয় না ডেট আর চেঞ্জ করবে, কারণ একবার ডেট দিয়ে ফেলে সেটা চেঞ্জ করাটা আসলে খুবই কঠিন। আর ডেট চেঞ্জ হলেও কিন্তু আসলে তোমার কোনো লাভ হবে না, কারণ ডেট চেঞ্জ হলে তুমি আবারও ঘুমাবা, আবারও টাইম ওয়েস্ট করবা, আলটিমেটলি 2 মাস আগে গিয়েই তোমার টনক নড়বে। তো যেহেতু এই টাইমটা আছে, এই টাইমটাই তুমি ভালোভাবে কাজে লাগাও। তো ফার্স্ট অফ অল তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, তোমাদের কিন্তু অবশ্যই টেস্ট পেপার বেস স্টাডি করতে হবে। অবশ্যই টেস্ট পেপার বেস স্টাডি করতে হবে, কারণ কারণ বোর্ড পরীক্ষাগুলো সবসময় একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে থাকে। এবং তুমি যদি চিন্তা করো, একটা সাবজেক্টে একটা পেপারে কিছু নির্দিষ্ট চ্যাপ্টার আছে, ওখানে তো টপিকগুলো একেবারেই নির্দিষ্ট, সেখান থেকে কতটুকু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করা যায়। তো এই কারণে যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে অবশ্যই টেস্ট পেপার বেস স্টাডি তোমাদেরকে করতে হবে। তো এটা নিয়ে আর একটু ডিটেইলে আমি যাব একটু পরে। তো এরপরে যেটা আসছে যে তোমাদের পড়াশোনার মধ্যে টাইম ইফেক্টিভনেস থাকতে হবে। টাইম ওয়েস্ট করে করে পড়াশোনা করা যাবে না। তো আর আরেকটা বিষয় হচ্ছে মোটিভেশন ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। নট মোটিভেশন, মেক সিস্টেম। অর্থাৎ তোমার একটা সিস্টেম বানিয়ে নিতে হবে, যেটাতে তোমার যদি মোটিভেশন নাও থাকে, তুমি পড়ালেখাটা কন্টিনিউ করে যেতে পারবে। তো এবার আমরা ডিটেইলে প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করি। তো প্রথমত যেটা বললাম যে আমাদেরকে টেস্ট পেপার বেস স্টাডি করতে হবে। তো আমাদের পরীক্ষার অংশটা কিসে কিসে বিভক্ত? আমাদের সাধারণত 25 বা 30 মার্কসের এমসিকিউ থাকবে। এরপরে 50 বা সায়েন্সের সাবজেক্ট হলে 50, আর নয়তো 70 মার্কস সিকিউ থাকবে। আর এর বাইরে সায়েন্সের সাবজেক্টগুলোতে 25 মার্কস থাকবে প্র্যাকটিক্যালে। তো প্রথমত প্র্যাকটিক্যালের ক্ষেত্রে বলে রাখি যে তোমরা প্র্যাকটিক্যালগুলো আস্তে আস্তে নিজেরা লেখা শুরু করো, অথবা আমি বলবো যে যদি লেখানোর মতো মানুষ থাকে তাহলে অবশ্যই তুমি তোমার মা, খালা, ভাই, বোন যেই হোক তাকে দিয়ে লিখিয়ে ফেলো। নিজে যতটা পারা যায় পড়াশোনাতেই টাইম দাও। প্র্যাকটিক্যাল লেখাটা তোমার যদি একেবারেই কেউ লেখানো না থাকে সেক্ষেত্রে নিজে লিখবা, আর না হলে তুমি অন্য কাউকে দিয়ে লেখাও। আর যদি তোমার পক্ষে যদি আর্থিকভাবে তুমি যদি সক্ষম হও, তাহলে আমি বলবো একেবারে বাইরে থেকে যারা প্র্যাকটিক্যাল লিখে তাদের কাছ থেকে লিখিয়ে নাও এবং নিজের এই সময়টা বাঁচিয়ে তোমরা পড়াশোনাতেই সরাসরি টাইমটা দাও। এরপরে আসছে আমাদের 70 বা 50 মার্কসের সিকিউ থাকবে। এটা আমরা কীভাবে পড়বো? তো এটা পড়া একেবারেই সহজ। তুমি প্রথমত টেস্ট পেপারটা ওপেন করবে এবং সাথে মেইন বইটা রাখবে। তো আমরা যখন সিকিউ পড়বো, সিকিউ প্রিপারেশন নেওয়ার সময় কী করতে হবে? আমাদেরকে টেস্ট পেপারটা সাথে রাখতে হবে, সাথে আমাদের যে টেক্সট বুক বা মেইন বুকটা থাকবে এটা নিতে হবে। তো আমরা প্রথমে একটা চ্যাপ্টারে যাব, গিয়ে কোন কোন টপিক থেকে আমরা সিকিউ আছে এটা প্রথমেই একটা বার্ডস আই ভিউ দিব। কী দিব? বার্ডস আই ভিউ, অর্থাৎ উপর থেকে আমরা দেখে দেখে চলে যাবো, পৃষ্ঠা উল্টিয়ে আমরা চলে যাবো, দেখবো যে কী কী টপিকগুলো থেকে আসলে প্রশ্ন আসছে, অর্থাৎ একটা ধারণা নেব। এবং ধারণাটা নেওয়ার পরে আমরা টেক্সট বুকটাতেও একটা বার্ডস আই ভিউ দিব। তো এটার ফলে যেটা হবে, তোমার ব্রেইন প্রস্তুত হয়ে যাবে ওই চ্যাপ্টারটা পড়ার জন্য। তোমার ব্রেইনের মধ্যে আর কোনো ধরনের বার্ন আউট হওয়ার পসিবিলিটি থাকবে না যে আমি একটা চ্যাপ্টার, নর্মালি আমরা কী হয়, আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে রিডিং পড়ি। আমাদের পড়াশোনার ধরনটা হচ্ছে আমরা রিডিং পড়েই দেখা যায় আমরা মনে করি যে অনেক কিছু বুঝে ফেলবো, জেনে ফেলবো। কিন্তু আসলে বিষয়টা এরকম না। রিডিং পড়তে গেলে 2 পেজ পড়ার পর কিন্তু তোমার খুব বিরক্ত লাগবে এবং মনে হবে যে আল্লাহ, আর 2টা মাস আছে, এই 2টা মাসের মধ্যে আমি কীভাবে শেষ করব? তো এই কারণে যেটা করতে হবে যে টেস্ট পেপার একবার এবং টেক্সট বুক একবার, দুটোই যখন একবার বার্ডস আই ভিউ দিবে, তোমার আইডিয়া হয়ে যাবে তোমার আসলে সিকিউর জন্য কী কী পড়তে হবে। এবং যখন তোমার আইডিয়া হয়ে যাবে, তুমি টেস্ট পেপারের এক একটা সৃজনশীল ধরা শুরু করবে। প্রথম সৃজনশীলটা দেখবে সেটা কোন টপিক থেকে আসছে এবং দেখবে তুমি সেটা পারো কি না। যদি পারো, ভেরি গুড, একটু একটু পড়ে নিবে, অথবা চাইলে সরাসরি সলভও করতে পারো। এরপর দেন যেটা করবে, যদি তুমি না পারলে টেক্সট বুকে গিয়ে এটার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তো কনসেপ্টটা যখন তুমি বুঝবে, তখন তোমার জন্য ওই টপিকটা থেকে আনসার করাটা ইজি হয়ে যাবে। তো টেক্সট বুক থেকে, তো এখন আমি যদি বলি যে
এখন অনেকেই তো প্রশ্ন করতে পারে যে আমি তো একেবারেই কিছু কিছু চ্যাপ্টার পড়ি নাই বা অনেকগুলো চ্যাপ্টারই পড়ি নাই, তো আমি কী করবো, আমি টেস্ট পেপারে কি লাভ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তোমাকে টেস্ট পেপার দিয়ে শুরু করতে হবে এবং টেক্সট পেপারে যে টপিকগুলো আছে ওই টপিকগুলো দেখেই তোমার বইতে যেতে হবে, কারণ তোমার এখন পুরো বই পড়ার মতো সময় নাই, তুমি অলরেডি অনেক সময় ফেলে আসছো। তোমাকে এখন খুঁজতে হবে শর্টকাট রাস্তা, কত কম পড়ে তোমার মার্ক বের করে আনা যায়। এই কারণে তুমি টেক্সট পেপার দেখবে, কোন কোন বিষয়গুলো আসছে দেখবে এবং সরাসরি তারপর টেক্সট বুকে গিয়ে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করবে এবং কনসেপ্ট ক্লিয়ার করার পর তুমি পরবর্তীতে একটার পর একটা সৃজনশীল এভাবে শেষ করবে। এবং তোমার যদি আগে থেকে পড়া থাকে ভেরি গুড, তোমার আরও ভালোভাবে ঝালানো হবে বিষয়গুলো। আর যদি আগে পড়া না থাকে, প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করে দেন এটাকে লার্নিং প্রসেসের মধ্যে তোমার নিয়ে যেতে হবে, অর্থাৎ এগুলোকে আস্তে আস্তে শিখে ফেলতে হবে। তো এরপর যখন তোমার মোটামুটি একটা টপিক বেস প্রিপারেশন হয়ে যাবে, তারপর যেটা তুমি শুরু করবে সেটা হচ্ছে সিকিউ সলভ। গুরুত্বপূর্ণ, কারণ তুমি যে শিখছো এই শেখাটাকে আসলে তুমি ইমপ্লিমেন্ট করতে পারছো কিনা, এটাই কিন্তু সবচেয়ে মূল পয়েন্ট। কারণ এইচএসসি পরীক্ষা আলটিমেটলি তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে শেখা বিষয়টা, তুমি শুধুমাত্র শিখলে হবে না। এই কারণে তুমি ভালোভাবে শিখে এরপর সিকিউ সলভ করা শুরু করতে হবে। এবং সেটা অবশ্যই যদি লিটারেচার টাইপের সাবজেক্টগুলো হয়, বাংলা বা এই ধরনের সাবজেক্ট হয়, তাহলে সেগুলোতে তোমার টাইম ধরে ধরে 20 মিনিট ধরে ধরে সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। এবং সবচেয়ে ভালো হয় তুমি যদি একেবারে 5টা বা 7টা সৃজনশীল একসাথে টোটাল টাইম, পরীক্ষায় যতক্ষণ টাইম থাকবে তার চেয়ে একটু টাইম কমিয়ে তুমি যদি প্র্যাকটিস করতে পারো, এটা সবচেয়ে ভালো হবে, তোমাকে একেবারে পরীক্ষার জন্য গড়ে তুলবে। তো সিকিউ নিয়ে আপাতত এটুকুই, এবং সামনে আরও ভিডিও আসছে। তো তোমরা সবাই আমাদের পেমেন্টের পেজে লাইক দিয়ে রাখো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী ভিডিওগুলোতে আরও ডিটেইলে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। দেন আমরা যদি আসি এমসিকিউ প্রিপারেশন নিয়ে, এমসিকিউ প্রিপারেশনের কীটা আসলে কি? এমসিকিউ প্রিপারেশনে যেটা করবে, তোমাকে একটা বোর্ড ধরতে হবে, বোর্ড ধরে একটা এক্সাম দিয়ে দিতে হবে। তুমি টাইম ধরে একটা এক্সাম দিয়ে দিবে এবং এক্সাম দিয়ে দেন তুমি এটা মার্কিং করে ফেলবে এক্সামটা। তো মার্কিং করার পর তুমি এক্সামে কত পাও ইট ডাজন্ট ম্যাটার এনিথিং, বরং তোমার কী কী ভুল হয়েছে সেটা তুমি দেখবে এবং কোন কোন কোয়েশ্চেন আনসার আসলে তুমি জানো না এগুলো তুমি দেখবে। এবং দেখার পরে তুমি সরাসরি চলে যাবে বইয়ে। তো তোমার যেগুলো যেগুলো ভুল হয়েছে সেগুলো সরাসরি বইয়ে গিয়ে মার্ক করে ফেলবে, আর যেগুলো যেগুলো পারো সেগুলো যদি মার্ক করে ফেলতে পারো তাহলে আরও ভালো। কিন্তু অন্ততপক্ষে তোমার যা যা ভুল হয়েছে সেগুলো বইয়ে মার্ক করে ফেলবে এবং ওই যে টপিক থেকে তোমার ভুল হয়েছে ওই টপিকটা স্টাডি করে ফেলবে। দেন স্টাডি করে ফেলার পর যেটা করবে, দেন আবার পরবর্তীতে আরও একটা বোর্ড সলভ করবে এবং মার্কিং করবে। দেখবে যে তো প্রথমটাতে যদি তোমার 25-এ 5 পাও বা 30-এ 7 পাও, দেখা যাবে যখন তুমি একবার এই লুপটা একবার ঘুরে যখন আসবে, কমপ্লিট করে যখন আসবে, তখন তোমার কিন্তু অলরেডি কিছু টপিক পড়া হয়ে গেছে। তো সেম টপিক থেকে কিন্তু নেক্সট টাইম যখন কোশ্চেন আসবে সেটা ভুল হওয়ার সম্ভাবনাটা একটু কমে যাবে। দেখা যাবে তুমি 25-এ 5 থেকে 25-এ 7 হবে এবং দেন আবার যখন তৃতীয়বার যখন এই লুপটা আবার কমপ্লিট করবো, তখন দেখা যাবে সেটা 7 থেকে 10-এ গেছে। এইভাবে যখন তুমি 15-20টা এক্সাম দিয়ে ফেলবে, তখন তুমি প্রতিবারে যদি 2 মার্ক 2 মার্ক করে বাড়ে, তাহলে 10 বারে কিন্তু 5 থেকে 25-এ সেটা চলে যেতে পারে। এখন 25টাতে 25টা এমসিকিউ সবসময় হবে সেটার গ্যারান্টি নাই, কিন্তু অন্ততপক্ষে 5 থেকে তুমি 20+ এমসিকিউ মাস্ট পারবে এবং পরবর্তীতে তোমার পরিশ্রমের উপর ডিপেন্ড করবে তুমি 20-এর উপর কত তুলতে পারো। তো এটাই হচ্ছে এমসিকিউ প্রিপারেশনের নিনজা টেকনিক বলবো আমি। দেন আমাদের তাহলে টেস্ট পেপার বেসড স্টাডির যে কথাটা বললাম সেটা হয়ে গেল। দেন আসছে যে টাইম ইফেক্টিভনেস আমাকে মেনটেন করতে হবে। তো টাইম ইফেক্টিভনেস বলতে আসলে কী বোঝায়? আমি এখানে বলছি না যে সময় নষ্ট করার বিষয়, বরং সময়টাকে আসলে তুমি সঠিকভাবে সঠিক জায়গায় কাজে লাগাচ্ছ কি না। তো অনেক স্টুডেন্ট আছে যে মনে করবে যে আমি একটা টপিক যখন পড়তে যাব, তার একটা ওয়ান শট ক্লাস অবশ্যই আমার করতে হবে, ওই টপিকটা নিয়ে কোনো একটা টিচার বা কোনো একটা ভাইয়ার অনেক বড় একটা ভিডিও দেখতে হবে, খুব ডিটেইলে আমার ওই টপিকটা সম্পর্কে জানতে হবে, তারপর আমি ওই টপিকটা পড়বো, দেন ওই টপিকটা নিয়ে কোয়েশ্চেন সলভ করবো, টেস্ট পেপার সলভ করবো। কিন্তু আসলে ভাইয়া এই জিনিসটা ইফেক্টিভ না এবং এই জিনিসটা আসলে রিয়েলিস্টিক না। কারণ দেখা যাবে যে তোমার কিন্তু আসলে 10 ঘন্টা ক্লাস করার দরকার নাই একটা টপিক নিয়ে, বরং অধিকাংশ স্টুডেন্ট আমি জানি ইতোমধ্যেই সবগুলো চ্যাপ্টার কিছু না কিছু অংশ ধরেছো, কিছু না কিছু তোমরা পারো। তো যেই যে অংশগুলো পারো না, আমি এই যে টেস্ট পেপার বেস স্টাডির কথা যেটা বললাম, তোমার প্রথমে কোনো ক্লাসই করার দরকার নাই। তুমি প্রথমে টেস্ট পেপারে গিয়ে তোমরা যদি টেস্ট পেপার বেস স্টাডির বিষয়টা না বুঝো, তোমরা আবারও ভিডিও পেছনের দিকে গিয়ে আবারও দেখে নাও। কারণ
এই টেস্ট পেপার বেস স্টাডিটা তোমাকে গাইডলাইন দিবে, তোমাকে ডিরেকশন দিবে যে তোমার কোন কোন টপিকগুলো আসলে পড়া দরকার, কোন কোন জায়গায় তোমাকে জোর দেওয়া দরকার। তুমি শুধুমাত্র ওই টপিকগুলো স্পেসিফিকলি গিয়ে তুমি ইউটিউব থেকে বা অন্য যে কোনো জায়গা থেকে দেখে নিতে পারো। তোমার একটা ধরো, আমি উদাহরণস্বরূপ বলি যে গুণগত রসায়ন চ্যাপ্টারটা ধরো, তোমার আমি ধরে নিলাম যে তুমি সেখানকার আয়নিক গুণফল, দ্রাব্যতা গুণফল অংশটা পারো না, বাকি অংশগুলো তুমি কিছুটা পড়েছো। তো এখন তুমি পুরো গুণগত রসায়ন চ্যাপ্টারটার কোনো ভিডিও বা ওয়ান শট দেখার দরকার নেই, তুমি শুধু সরাসরি আয়নিক গুণফল, দ্রাব্যতা গুণফল ওই টপিকটাই দেখবে, ওই টপিকটা সার্চ দিয়ে কিছু একেবারেই শর্ট ভিডিও দেখবে। লং ভিডিও দেখার সুযোগ নাই, 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিটের ভিডিও দেখবে, 2 ঘন্টার ভিডিও কোনোভাবেই দেখার সুযোগ নাই। যতটা কম হবে ততটা ভালো। আর প্র্যাকটিস তোমার ভাইয়াকে দেখে দেখে বোর্ডে প্র্যাকটিস করার দরকার নাই, ভাইয়ার বোর্ড থেকে প্র্যাকটিস করার দরকার নেই, তুমি সরাসরি টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করবে, তোমার কাছে এনাফ ম্যাটেরিয়ালস আছে, তুমি শুধুমাত্র কনসেপ্টটাই ভিডিও থেকে বুঝে নিবে। তো তাহলে এখানে একটা বিষয় হচ্ছে যে মানুষ ভিডিও দেখে টাইম ওয়েস্ট করে। এই ভিডিও দেখে মানে রং জায়গায় টাইমটাকে খরচ করা যাবে না, রাইট পাথে আমার খরচ করতে হবে। দেন একটা টপিক বারবার রিডিং পড়া, ধরো যে কোনো একটা টপিক তুমি একবার পড়ে শেষ করেছো, তোমার মনে হচ্ছে যে আমি তো এই টপিকটা মনে হয় বুঝি নাই, তুমি আবার রিডিং পড়তে গেলা সেটা। কিন্তু রিডিং পড়লে যেটা হবে, রিডিং পড়লে কিন্তু আসলে এটা হচ্ছে একটা প্যাসিভ ওয়ে, এটাতে খুব বেশি কিছু তোমার শেখা হবে না, তুমি বরং একটা জিনিস বোঝার ক্ষেত্রে রিডিংটা ইফেক্টিভ, কিন্তু শেখার ক্ষেত্রে যেটা ইফেক্টিভ সেটা হচ্ছে সলভিং। এক্ষেত্রে আমি খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি এমসিকিউ সলভিংকে। তোমার যে কোনো চ্যাপ্টার বা যে কোনো টপিকে যখন দুর্বলতা আছে মনে হবে, তুমি সরাসরি গিয়ে ওই চ্যাপ্টারের উপর এমসিকিউ সলভ করবে, এবং এমসিকিউ সলভ করে তুমি আবার চ্যাপ্টারটাতে ব্যাক করবে, তোমার কী কী ভুল হয়েছে, যেটা বলেছিলাম এমসিকিউ প্র্যাকটিস করার ক্ষেত্রে কী কী ভুল হয়েছে ওটা দেখবে, আবার একটু কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করবে, আবার এমসিকিউ প্র্যাকটিস করবে, আর পাশাপাশি সিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করবে। তাহলে তোমার রিভাইসটা ইফেক্টিভ হবে। তোমার রিডিং পড়ে টাইম নষ্ট করে আসলে কোনো লাভ নাই। এবং আমাদের মধ্যে একটা লুপ কাজ করে যে আমরা একটা বই একবার শেষ করলে মনে হয় না আরেকবার পড়লে মনে হয় ভালো হতো, আমার 1 মাস যখন আমি টাইম পাই মনে হয় না 2 মাস হলে ভালো হতো, কিন্তু আসলে দেখা যায় যে আমরা সেম লুপটার মধ্যে ঘুরতে থাকি। তো এরপর দেন হচ্ছে টাইম ইফেক্টিভনেসের আরেকটা বিষয় হচ্ছে যে অনেক জায়গায় অনেক কোচিং, অনেক ক্লাস, অনেক এটা, অনেক সেটা, অনেক এক্সাম বেসে দৌড়াদৌড়ি করার দরকার নাই। তোমার যদি একটা কোর্স থাকে তুমি সেটাই ফলো করো এবং শুধু প্রয়োজনীয় অংশটা ফলো করো। আমি এই ভিডিওর নিয়ে যখন আলোচনা করছি সেখানে অলরেডি আলোচনা করেছি, তুমি না বুঝে থাকলে আবার ব্যাকে গিয়ে দেখে নিতে পারো। তো তুমি এক্সাম দিলে একটা এক্সাম বেঁচে যাও, তোমার যদি ক্যালিবার খুব বেশি হয় দুটো এক্সাম বেঁচে দিতে পারো, তবে আমি জেনারেল সাধারণ স্টুডেন্টদের ক্ষেত্রে আমি এটা সাজেস্ট করবো, এটা খুব টপারদের জন্য। দেন অনেক কোচিং, 2-3টা কোর্স, কেউ দেখা যায় যে অমুক প্ল্যাটফর্মতে কয়েকটা কোর্স নিয়ে বসে থাকে, এটা করার দরকার নেই, এটাতে তোমার টাকাটাও ওয়েস্ট, টাইমটাও ওয়েস্ট, কিন্তু আলটিমেটলি তোমার কোনো আউটকাম তুমি এটা থেকে পাবা না। তো তাহলে যেটা বুঝলাম সেটা হচ্ছে দৌড়াদৌড়ি করা যাবে না, দৌড়াদৌড়ি করার সুযোগ নেই। তো এটা গেল টাইম ইফেক্টিভনেস। দেন আসছে আমাদের এরপর লাস্ট অফ অল যে টপিকটার কথা বলেছিলাম সেটা হচ্ছে নট মোটিভেশন মেক সিস্টেম। এটা কেন বলেছি, কারণ তোমরা সবাই জানো যে তোমরা অনেক মোটিভেশনাল ভিডিও দেখো, অনেক মোটিভেশনাল বই পড়ো, কিন্তু দেখা যায় যে সেটা 2-1 দিনের বেশি আর আসলে মোটিভেশনটা থাকে না, মানুষের মধ্যে এই মোটিভেশন ধরে রাখার প্রবণতাটা খুবই কম। তো এই কারণে যেটা করতে হবে, আমাদেরকে সিস্টেম বানাতে হবে যে আমি রেগুলার একটা টাইম, ওই যে অমুক একটা টাইম, ধরো সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত এই 3 ঘন্টা টাইম আমার পড়ালেখা করার জন্য ফিক্সড, সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই টাইমটা আমার পড়াশোনা করার জন্য ফিক্সড, এই টাইমের মধ্যে আমি আর অন্য কিছু করবো না। এটাকে বলা হয় একটা সিস্টেম। এখানে কোনো ধরনের মোটিভেশন কাজ করবে না, যেভাবেই হোক আমার ওই টাইমটাতে পড়াশোনার মধ্যে থাকতে হবে। তো এভাবে তোমরা একটা সিস্টেমের মধ্যে চলে আসবে যে ওই টাইমটার মধ্যে আমি এই কাজগুলো ফলো করবো, তো ওই টাইমটার মধ্যে আমি এই নির্দিষ্ট কয়েকটা কাজের মধ্যে থাকবো, বাইরের এটা ওইটা অনেক ধরনের কাজ কিন্তু আসবে, ওইসব কাজ করা যাবে না। এবং মোটিভেশন নিয়ে আসলে পড়ে থাকা যাবে না, বরং একটা সিস্টেমের মধ্যে চলে আসতে হবে। তো আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে ইতিমধ্যেই, তো এই কারণে এটা নিয়ে এবং আরও প্রিভিয়াস টপিকগুলো নিয়ে ভেঙে সামনে আরও ভিডিও বানাবো। তো আজকে এটুকু পর্যন্তই। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। এবং সবার প্রতি একটা গুড নিউজ যে আমাদের পেমেন্ট মেডিকেল এডুকেশন একটা প্লে স্টোরে খুব শীঘ্রই আসছে, আসার সাথে সাথেই তোমরা ডাউনলোড করে ফেলবে। তো স্টে টিউন ফর দিস। আসসালামু আলাইকুম।